হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আজ থেকে ঠিক 18 বছর পূর্বের একটি সিনেমা ওয়ান্স ইন এ সামার সম্পর্কে জানবো। বলতে গেলে এটা একটি অসমাপ্ত প্রেমের গল্পের সিনেমা। তো তোমার যদি এইসব প্রেম টেমের গল্প ভালো লাগে তাহলে সিনেমাটি দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এইবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। সিনেমার শুরুতে আমাদের আধুনিক সময় দেখানো হয়, যেখানে এই ব্যক্তি টেলিভিশন প্রোগ্রাম সম্প্রচার করছেন। তার ঠিক একটু পর আমরা সুজিন ও তার ফ্রেন্ডকে দেখি। তো সুজিন কাজের ফাঁকে একটু রেস্ট নিচ্ছিল আর কি। এর মধ্যেই সেখানে অফিসের বস চলে আসে এবং সুজিনকে অনেক বকা দেয়, কারণ সে তার কাজ ঠিক মতো করছে না। তো এই সময় সুজিনের বান্ধবী সুজিনকে বাঁচানোর জন্য বসকে বলে যে বস, সুজিন একটি ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। বস তখন চমকে গিয়ে বলে কি সেই কাজ? তখন সে বলে সুজিন ইয়ংসুক নামের সেই প্রফেসরকে আমাদের শোতে আসার জন্য ইনভাইট করেছে। এতে বস বলে ওই জনপ্রিয় প্রফেসরটা নাকি? সে বলে যে হ্যাঁ। তাই বস এতে খুশি হয়ে চলে যায়। আসলে কিছুক্ষণ আগে সুজিন তার বান্ধবীদের বলেছে যে সে নাকি ইয়ংসুকের স্টুডেন্ট ছিল, তাই তার বান্ধবী ইচ্ছে করেই সেই প্রফেসরকে শোতে আনার জন্য বলে আর কি। যাই হোক, এরপর আমরা দেখি সুজিন সেই প্রফেসরের বাসায় এসেছে এবং তাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু পারে না। আর হ্যাঁ, ইনি হচ্ছেন সেই প্রফেসর ইয়ংসুক, যে হচ্ছে এই সিনেমার নায়ক। তো কথায় কথায় সুজিন তাকে ভুলিয়ে ভালিয়ে তার অতীত সম্পর্কে জানতে চায় এবং বলে এমন কি কেউ নেই যাকে আপনি মৃত্যুর আগে একবার হলেও দেখতে চান? তো ইয়ংসুক তখন রাজি হয় তার অতীত বলতে এবং বলা শুরু করে। আর তখন আমাদের 1969 সালে মানে অতীতে নিয়ে যাওয়া হয়। দেখা যায় ইয়ংসুক তখন একদম তাগড়া এক জোয়ান ছিল এবং সেই সময় স্বৈর শাসন নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হয়। চারদিকে শুধু বিক্ষোভ আর বিক্ষোভ। একটু পর ইয়ংসুকের বন্ধু গিয়ংসুক আসে এবং একটি গ্রামে তাদের দলবল সহ যেতে চায়, কারণ তারা চাইছিল এইসব আন্দোলন ফান্দোলন বাদ দিয়ে গ্রামে গিয়ে গ্রামের উন্নতি কেমনে করা যায় সেই চিন্তা করেছিল। তাই ইয়ংসুক এতে রাজি হয় এবং সেদিনই তারা ট্রেনে করে রওনা হয়ে পড়ে সেই গ্রামের উদ্দেশ্যে। যাওয়ার পথে তারা দারুণ সময় কাটায়। এক পর্যায়ে ইয়ংসুক ঘুমিয়ে পড়ে। পরে ঘুম থেকে উঠে দেখে যে তারা চলে এসেছে। তো এদিকে আবার দেখা যায় গ্রামের লোকজন জমিতে কাজ করতেছে, অপর পাশে এরা সবাই রেডিওতে প্রেমের গল্প শুনতেছে। আর রেডিওতে শোনার কারণ হচ্ছে তখনকার সময় তো এত আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন রেডিওর প্রচলনটা অনেক বেশি ছিল। বিশেষ করে তোমরা যারা 90 দশকের পোলাপাইন আছো তারা অবশ্যই জেনে থাকবে। যাই হোক, এর মধ্যেই সেখানে ইয়ংসুক ও তার বন্ধুরা চলে আসে। তাদেরকে দেখে গ্রামের সবাই দারুণ খুশি হয়। এবার আমাদের বর্তমানে নিয়ে আসা হয় আর আমরা দেখতে পাই সুজিন ও তার বস সেই প্রফেসরের মানে ইয়ংসুকের অতীত জানতে সেই গ্রামে চলে এসেছে। মানে তারা চাচ্ছে এই প্রেমের উপর একটা গল্প তৈরি করে তারা পত্রিকায় প্রকাশ করবে। গ্রামের লোকদের তারা জিজ্ঞেস করে যে এই গ্রামে যে একটা লাইব্রেরি ছিল সেটা কোথায়, কিন্তু তারা কেউ ঠিকভাবে বলতে পারে না। এবং পাশে আমরা একজন বৃদ্ধ লোককে দেখি যে কিনা বলতেছে যে হ্যাঁ, এই গ্রামের ওই কোণে একটা লাইব্রেরি ছিল, যেটা নিয়ে আমরা খুব গর্ব করতাম। যাই হোক, এই লোকটিকে কিন্তু আমরা একটু আগেও দেখেছি যে কিনা রেডিওতে গল্প শুনছিল, আর তার নাম হচ্ছে মিস্টার কিম। তো এতদিনে তার বয়স যে অনেক হয়ে গেছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। সুজিন ও তার বস এবার তার পাশে এসে বসে এবং তার পেট থেকে কথা বের করার চেষ্টা করে। সাথে সুজিন জিজ্ঞেস করে আপনি জুংইন নামে কাউকে চিনেন, যেই মেয়েটা শিউলের এক ছাত্রের সাথে পালিয়ে গিয়েছিল? তখন মিস্টার কিম একটু অবাক হয়ে যায় আর এসব প্রকাশ করতে চায় না কোনোভাবেই। সুজিনরা তখন জোর করাতে কিম সেখান থেকে উঠে যায়, সাথে এরাও তার পিছু নয় এবং এর সাথেই সিন শিফট হয় আবার অতীতে। সেখানে আমরা দেখি শীতের সকালে ইয়ংসুক খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। এতে তার বন্ধু গিয়ংসুক বেশ অবাক হয়। ইয়ংসুক তখন তার বন্ধুকে বলে আমি এখানে থাকতে পারবো না ভাই, মশা কামড় দিয়ে আমার সব রক্ত খাইয়ে ফেলছে। দেখ দেখ, এক রাতেই আমি কেমন শুকিয়ে গেছি দেখছিস, তাই আমি শিউলে ফিরে যেতে চাই ব্যাস। কিন্তু তার এই কথায় গিয়ংসুক রাজি না হয়ে তাকে আশ্বাস দেয়। এতে ইয়ংসুক আর কথা না বাড়িয়ে তার বন্ধুর সাইকেল নিয়ে বের হয়ে পড়ে গ্রাম দেখার উদ্দেশ্যে। গিয়ংসুক বলে আরে সাইকেল দিয়ে যা ভাই, আমি বাজার করতে যাব। ইয়ংসুক বলে তুই আজকে হেঁটেই বাজার করতে যা। এই বলেই সে গ্রামের গভীরে ঢুকে পড়ে। সেখানে আমরা অনেক লম্বা লম্বা গাছও দেখতে পাই, মানে বলতে গেলে গ্রামটা একটা বনের মধ্যে ছিল আর কি। তো যাওয়ার পথে ইয়ংসুক কিছু একটা শব্দ পায় এবং কিসের শব্দ সেটা জানতে সেখানে এসে চলে আসে আর দেখতে পায় একটি মেয়ে সেখানে গুনগুন করে গান গাইতেছে, এর সাথে একটু ব্যায়াম করতেছিল আর কি। তো তার এইসব কাণ্ড দেখে ইয়ংসুক এবার হেসেই ফেলে আর সেই হাসিতে মেয়েটি দারুণ চমকে যায়। এই সময় ইয়ংসুক যখন বলতেই যাবে আই এম সরি, আর তখনই মেয়েটি তার উপর পানি ছুড়ে দেয়। এতে ইয়ংসুক একেবারেই ভিজে যায়। ও হ্যাঁ, এই মেয়েটির নাম হচ্ছে জুংইন এবং এর সাথেই মূলত ইয়ংসুকের লটর পটর শুরু হয়, যেটা আমরা আরো সামনেই জানতে পারবো। যাই হোক, মেয়েটি জানায় তুমি আমায় ওভাবে দেখছিলে কেন বলো? ইয়ংসুক বলে হেই শুনো, তুমি যেমনে ভাব নিতেছো না, তুমি আসলে দেখতে অতটাও সুন্দর না, ওকে? তুমি যেভাবে ভূতের মতো করে গুনগুন করে গান গাইতেছিলে তাই ভাবলাম দেখি কে এইভাবে গান গাচ্ছে। এতে জুংইন কিছু না বলেই চলে যেতে চায় এবং ইয়ংসুককে বলে এই বাড়িতে আর এসো না, কারণ এই বাড়িতে কেউ থাকে না। ইয়ংসুক বলে তা না হয় বুঝলাম, কিন্তু আমাকে যে এভাবে ভিজিয়ে দিলে তার জন্য সরি বলো আমাকে। এই কথা শুনে জুংইন বলে রোদ তো উঠেছে, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে, চিন্তা করিও না। আর এই বলে সে বেরিয়ে পড়ে। পিছন পিছন আবার ইয়ং
ইয়ংসুক সাইকেল নিয়ে চলে আসে এবং তার পাশে গিয়ে মাথার পানি ছিটিয়ে দেয় আর চলে যায়। তবে যাওয়ার সময় সে ভুলে তার নোটবুকটা ফেলে যায় আর জুংইন সেটা নিয়ে চলে আসে এক লাইব্রেরিতে, কারণ সে একজন লাইব্রেরিয়ান ছিল। তো সে যেহেতু একটু দেরি করে এসেছে সেজন্য মিস্টার কিম তাকে অনেক বকা দেয়। এর সাথে জানতে চায় তার ছেলের কোনো চিঠি এসেছে কিনা। আসলে এখানে বলে রাখা ভালো যে তার ছেলে অনেকদিন হলো গ্রামের বাইরে শহরে রয়েছে, এমনকি তার সাথে কোনো যোগাযোগও নেই তার। আর সেজন্য সে প্রায় সময় তার ছেলের চিঠির অপেক্ষায় থাকতো যে কবে তার ছেলে তাকে চিঠি লিখবে। তো এই সময় জুংইন কিমকে আশ্বাস দেওয়ার জন্য বলে যে হ্যাঁ আপনার ছেলে চিঠি পাঠিয়েছে তো, এবং সেই চিঠি সে পড়েও শোনায়, মানে হুদাই একটা গল্প বলে দেয় সে। আর এতে কিম একটু হলেও খুশি হয়। জুংইন আসলে চাচ্ছিল কিমকে খুশি দেখতে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে অনেক দিন হয়ে গেছে তার ছেলে কোনো চিঠি তার বাবাকে দেয়নি, এবং এই ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখা যায় ইয়ংসুক ও তার বন্ধুরা মিলে গ্রামের লোকদের কাজে হেল্প করতেছে। কাজ করার শেষে তারা একসাথে গোসলও করে। পরে রাতে তারা সবাই মিলে গান বাজনার নিজেদেরকে মাতিয়ে রেখেছে। এরই মধ্যে সেখানে আবার জুংইন চলে আসে ইয়ংসুকের সেই নোটবুক দেওয়ার জন্য, কিন্তু গিয়ংসু তাকে উল্টো গান বলার জন্য জোর করে, সাথে একটা চামচকে মাইক বানিয়ে গান বলার জন্য উৎসাহ দেয়। তখন সকলের চাপের মুখে পড়ে সে গান গাইতে শুরু করে, আর আমাদের ইয়ংসুক তাকে মন ভরে দেখতেছিল। পরে সকালবেলা তারা সবাই মিলে লাইব্রেরি ঠিক করতেছিল, আর এই শব্দে জুংইনের প্রচুর বিরক্ত লাগছিল। এই সময় ইয়ংসুক এসে আবার তার সাথে মজা নিতে থাকে। সেই মজার ছলে গিয়ংসু একটা বই খুঁজে পায় যেখানে আসলে অ্যাডাল্ট বিষয়গুলো উল্লেখ করা ছিল। জুংইন তখন সেটা নেয়ার চেষ্টা করে। তো এর পরের দিন সকালে আমরা দেখি বেশ কিছু বৃদ্ধ লোক এসেছে সেই বইয়ে থাকা গল্প শুনতে, আর জুংইনও সেগুলো হরহর করে বলতেছে। কিন্তু এই গল্পের লাস্ট মুহূর্তে এসে একটা ছেলে আর মেয়ে কি করে সেটা এখনো কেমনে খোলামেলা বলে, তাই সে কথা ঘুরিয়ে দিয়ে বলে রাত হলে এরপর দুজনেই ঘুমিয়ে পড়েছিল। আর এই কথাগুলো আবার ইয়ংসুক পাশ থেকে শুনে হাসছিল। আর এই লোকগুলো ভাবতেছিল ছেলে আর মেয়েটি হয়তো এবার ইন্টিমেট হবে, কিন্তু তা তো আর হলো না, কারণ জুংইন তো গল্পের চাক্কাই ঘুরাই দিছে। ইয়ংসুক তখন জুংইনের পাশে এসে বলে তুমি ওদের মিথ্যে কেন বললে? জুংইন বলে আরে এসব আমি মুখে কিভাবে বলতাম বলো। আর এই টপিক নিয়ে তাদের মাঝে বেশ কিছু কথা হয়। পরে একদিন জুংইন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন ইয়ংসুক তার পিছু নেয়। জুংইন তখন রেগে বলে এই তুমি আমার পিছু নিচ্ছ কেন? ইয়ংসুক বলে কই না তো। আর এভাবে প্রায় কয়েকবার জুংইন তাকে বারণ করে সে যেন তার পিছু না নেয়, কিন্তু আমাদের ইয়ংসুক তার পিছু ছাড়ছেই না। জুংইন বলে পাশ দিয়ে হেঁটো না, লোকজন দেখছে। ইয়ংসুক বলে তাতে কি হয়েছে? জুংইন বলে তোমায় এত কিছু বুঝতে হবে না, আমি 100 কদম না হাঁটা পর্যন্ত তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। আর এই বলে সে হাঁটতে শুরু করে। তখন ইয়ংসুক বলে আর এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমি কি করব? জুংইন বলে যা খুশি করো। ইয়ংসুক তখন বলতে শুরু করে জুয়ান একটা মাইয়া আমার মন নিল কারিয়া। এই গান শুনে জুংইন দৌড়ে গিয়ে তাকে চুপ করতে বলে, আর তখনই বৃষ্টি শুরু হয়। এর ফলে দুজনে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। জুংইন তখন কিছু পাথরের কথা উল্লেখ করে যে পাথরগুলো কিনা বৃষ্টির সময় কান্না করে। তো জুংইনের এই কথা ইয়ংসুক একদমই বিশ্বাস করে না এবং হাসতে থাকে। আর গাইস বিশেষ করে এই ব্যাপারটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এবং পরে আমরা জানতে পারবো যে পাথর কেমনে কান্না করে, মানে জুংইন আসলে কি বুঝাইতে চাইছে। তো কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। পরের দিন সকালে ইয়ংসুকের ঘুম ভাঙলে সে দেখতে পায় জুংইন যেন কোথাও যাচ্ছে। ঠিক এই সময় তার বন্ধু এসে বলে কিরে ঘুম ভেঙেছে তবে? যাই হোক আমি এখনই বের হব, হার্ডওয়্যারের দোকানে যেতে হবে। এই সময় ইয়ংসুক বুদ্ধি খাটিয়ে বলে আরে তোকে যেতে হবে না, আমিই যাচ্ছি। এই বলে সে বেরিয়ে পড়ে মেয়েটির উদ্দেশ্যে। আরে কি আনতে হবে জানিস? কিন্তু আমাদের হিরো কি আনতে হবে সেই চিন্তা না করেই এই মেয়ের সাথে বাসে করে শহরে যাচ্ছে। মেয়েটি বলে আচ্ছা তুমি শহরে যাওয়ার রাস্তা সত্যি চিনো তো? কি বলতেছো শুনতে পাচ্ছি না আমি। ও দেখো আমি জমিতে কাজ করতেছিলাম, তখন তুমি আমার পাশ দিয়ে যাচ্ছিলে এবং আমাকে বললে তোমার সাথে আসতে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তো এখন বলো তুমি শহরে যাওয়ার রাস্তা চিনো কিনা? ও তুমি শেষে কি যেন বললে শুনতে পাইনি। এবার তারা চলে আসে শহরে এবং সেখানে আমরা দেখি জুংইন গান শুনতেছে, সাথে ইয়ংসুক তার সাথে মজা করতেছে এবং মন ভরে তাকে দেখতে শুরু করে। এরই মাঝে জুংইন বুঝতে পারে শেষ বাসটিও ছেড়ে গেল। ও আমরা এখন গ্রামে ফিরবো কি করে? আরে তাতে কি হয়েছে, হেঁটেই যাবো আমরা। কি হেঁটে যেতে হবে? হ্যাঁ অবশ্যই, আমরা এখনো তাগড়া জুয়ান আছি, আর তোমার যদি সমস্যা হয় তবে আমার পিঠে উঠে পড়ো। পরে তারা গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। ইয়ংসুক জানায় আমার পা না খুব ব্যথা করতেছে, চলো না একটু রেস্ট নেই। কিন্তু তার এই বাহানায় জুংইন পাত্তা না দিয়ে হাঁটতে শুরু করে। তাই এবার জেদের বসে ইয়ংসুক মাটিতে বসে পড়ে এবং জুংইনকে বলে আমি 1 থেকে 3 পর্যন্ত গণবো, এর মধ্যে যদি তুমি না থামো। কিন্তু দেখা যায় জুংইন এইসব চিন্তা না করে হাঁটতেই থাকে। চাপে পড়ে ইয়ংসুক উঠে আসে। জুংইন বলে কি হলো, উঠে আসলে যে? না না আমি তো একটু মজা করছিলাম। এবার রাত হয়ে যায়, সাথে এখন পানি পার হয়ে গ্রামে ফিরতে হবে। তবে জুংইন পানি দিয়ে যেতে পারলেও ইয়ংসুকের পানিতে ডুবে যাওয়ার ভয় ছিল, তাই সে যেতে চাইছিল না। কিন্তু হঠাৎ সে দেখতে পায় জুংইন আশেপাশে কোথাও নেই, সাথে পানির মধ্যে কিছু একটা ডুবে যেতে দেখা যায়। কিন্তু ইয়ংসুক ভেবেছে জুংইন হয়তো পানিতে ডুবে গেছে। সেই চিন্তায় তার
তার অবস্থাই খারাপ হয়ে যায়। আর এই পরিস্থিতিতে লুকিয়ে থাকা জুং ইন চুপি চুপি তার পিছনে আসে। তাকে দেখে ইয়ংসুক ঘাবড়ে যায় এবং বলে, হে তোমার কি সামান্যতম জ্ঞান বুদ্ধিও নেই? তুমি জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার? এতে জুং ইনও অবাক হয়ে যায়। এরপরে কিছু দূর যাওয়ার পর ইয়ংসুক জুং ইনকে একটা মাছের মতো দেখতে পাথর উপহার দেয়, যেটা জুং ইনের কাছে খুবই ভালো লাগে। এবং গাইস, এই পাথরটাকেও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এর ফাঁকে ইয়ংসুক জানায়, যদি কিছু মনে না করো আমার সাথে আর কিছুক্ষণ থাকবে প্লিজ। এই বলে তারা দুজনে এক পুরনো বাড়িতে বসে গল্প করছে। এই সময় ইয়ংসুকের সাথে আমরাও জানতে পারি যে জুং ইনের বাবা মা অনেক আগেই মারা গেছেন এবং এই বাড়িটাও নাকি তাদেরই ছিল। এক সময় ইয়ংসুক কিছু একটা বললে জুং ইনও সেটা রিপিট করে। ইয়ংসুক বলে, জুং ইন বলে, কি ভাবেনি তুমি আমাকে কপি করবে? আর এই নিয়ে দুজনে অনেক হাসাহাসি করে দারুণ সময় পার করে। এরপরে রাত হলে ইয়ংসুক গিয়ে শুয়ে পড়ে আর জুং ইনকে নিয়ে ভাবতে থাকে এবং তার বন্ধুকে জানায়, জানিস আমি আর শিউলে ফিরে যেতে চাই না। কিন্তু তার বন্ধু তো ঘুমেই হুঁশ পায় না, শুনবে কিভাবে? এবার পরের দিন সকালে দেখা যায় লাইব্রেরির পাশে পর্দা টাঙানো হচ্ছে সিনেমা দেখার জন্য। প্রস্তুতি সবকিছু ভালো মতোই হচ্ছিল। এরপরে রাত হলে লোকজন সিনেমা দেখার জন্য ভিড় জমায়। এদিকে জুং ইন আবার লোক মুখে শুনতে পায় লাইব্রেরির পাশে সিনেমা দেখার ব্যবস্থা করা হয়েছে। তাই সে দ্রুত ইয়ংসুকের ফেলে আসা সেই নোটবুকটি নিয়ে চলে আসে সেখানে। লোকজনের ভিড় দেখে যখন সে ফিরে আসতেই যাবে তখন আবার হুট করে ইয়ংসুক সেখানে চলে আসে আর জুং ইন তাকে ওটা দেয় আর বলে, তুমি সেদিন এটা ফেলে এসেছিলে। এতে ইয়ংসুক একটু খুশি হয় আর বলে, আমাকে একটু সময় দিতে পারবে? এই বলে ইয়ংসুক তাকে লাইব্রেরির ভিতরে অন্ধকার রুমে নিয়ে যায়। ভয় পেয়ে জুং ইন ফিরে আসতে চায় কিন্তু ইয়ংসুক বলে, দাঁড়াও একটু। এর সাথে সে জানালার পর্দা সরিয়ে দেয়। তখন জুং ইন দেখে যে এখান থেকে সেই সিনেমা দারুণ ভাবে দেখা যাবে। এর সাথে বসার জন্য সুন্দর ব্যবস্থা করেছে ইয়ংসুক নিজেই, যেটা অবশ্য তার কাছে খুবই ভালো লাগে। তো দুজনে এবার সিনেমা দেখতে শুরু করে, সাথে গ্রামের লোকজনরাও। সেখানে ইমোশনাল সিন দেখার সময় জুং ইনের কান্নার ভাব চলে আসে। এর এক পর্যায়ে ইয়ংসুক জুং ইনের হাত ধরে রাখে এবং একটু পর সিনেমা শেষ হলে লোকজন চলে যেতে শুরু করে। একটু পর সেখানে পাওয়ার অফিস থেকে কিছু লোক আসে একটা বক্স নিয়ে এবং মিস্টার কিমকে জানায় তার ছেলের কিছু নিয়ে এসেছি আমরা। কিম খুশি হয়ে বলে, নিশ্চয়ই আমার জন্য উপহার পাঠিয়েছে সে। কিন্তু পরে জানতে পারে এগুলো তার ছেলের ছাই ছিল। কিন্তু সে বিশ্বাস করতেই চায় না এবং জানায়, আমার ছেলে তো কিছুদিন আগেই আমাকে চিঠি লিখেছে। আর জুং ইন তুমি কোথায়? এদিকে আসো। এতে সে শুধু চুপচাপ থাকে, কারণ আমরা জানি সেদিন সে কিমকে খুশি রাখার জন্য মিথ্যে চিঠি দিয়েছিল। কিম তখন আসল সত্যি জানতে পেরে জুং ইনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তোর বাবা এই গ্রামকে ধ্বংস করেছিল আর এখন তুই করছিস, এবং এরকম অনেক গালাগালি করেছে। তো এর মধ্যে আবার এই আগুনের জন্য পুরো লাইব্রেরিতেই আগুন লেগে যায়। সেই আগুন নিভাতে সবাই লাফিয়ে পড়ে। জুং ইন তখন পানি দিতে গিয়ে বারবার পড়ে যাচ্ছে আর ইয়ংসুক তাকে সরিয়ে দিচ্ছে, কিন্তু সে থামছেই না। আর এত পানি দেওয়ার পরেও আগুন নেভানো গেল না, ফলে সবার চোখের সামনেই ধ্বংস হয়ে গেল সকলের প্রিয় সেই লাইব্রেরি। এরপরে গভীর রাতে মিস্টার কিম জুং ইনের রুমের পাশে এসে তাকে ডাক দেয় আর তার কাছে ক্ষমা চায়। এবং জুং ইনের সাথে আমরাও জানতে পারি যে তার বাবা নাকি অনেক ভালো একজন মানুষ ছিলেন এবং গ্রামের উন্নতির জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। এমনকি সেই লাইব্রেরিটাও নাকি তিনিই তৈরি করেছেন। সাথে আরো অনেক কিছুই বলে মিস্টার কিম। এসব শুনে জুং ইন প্রচুর কান্না করে। এইদিকে এইসব কথা ইয়ংসুক আবার পাশ থেকে সব শুনতেছিল। যাই হোক, এর কিছুদিনের মধ্যেই গ্রামের বিদ্যুতের ব্যবস্থা করা হয়। এর জন্য সবাই অনেক খুশি ছিল। কিন্তু এদিকে জুং ইন চুপচাপ করে মন খারাপ করে বসে আছে। তখনই সেখানে ইয়ংসুক চলে আসে আর তার মন ভালো করার ট্রাই করে এবং জানায়, এখন থেকে তোমার কিছু জানার বা বলার থাকলে সেগুলো আমায় বলবে, কেমন? এবার পরের দিন সকালে ইয়ংসুক জানতে পারে যে তার টিমের সবাই নাকি সিউলে ফিরে যাবে। এতে সে একটু অবাক হয়, তাই সে এখন জুং ইনের কাছে চলে আসে। জুং ইন জানায়, শুনলাম তুমি নাকি ফিরে যাচ্ছ, যাও নিজের খেয়াল রেখো, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, ভালো থাকবো আমি। জুং ইন, চলো আমার সাথে প্লিজ, আমি কেবলই বোঝা হব, তোমার সাথে হাত মেলাতে চাই আমি, কিন্তু হাতে ময়লা। তখন আমরা বুঝতে পারি সে মুখে যেতে বললো, মন থেকে সে তাকে থেকে যেতেই বলছে। আর এই ব্যাপারটা ইয়ংসুকও বুঝতে পারে। এরপরেই তারা ট্রেনে করে যাওয়ার প্রস্তুতি নেয়। জুং ইন তখন দূর থেকে তাকে দেখতে থাকে, সাথে ইয়ংসুকের সাথে কাটানো সময়গুলোকে মনে করে কষ্ট পেতে থাকে। ইয়ংসুককে ছাড়া জুং ইন এখন কেমন যেন একা একা হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে ভিজে সে তো যাচ্ছিলই, কিন্তু হঠাৎ সে দেখে ইয়ংসুক দাঁড়িয়ে আছে তার সামনে, যেটা সে ভাবতেও পারেনি। ইয়ংসুক বলে, আমি তো চলে যাচ্ছিলাম, কিন্তু তুমি যেভাবে চলে যেতে বললে। আর তখনই জুং ইন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। ইয়ংসুক তখন বলে, আচ্ছা তোমার সাথে থাকলে আমি ভিজে যাই কেন? পরে তারা দুজনে বসে অনেক কথার পর ইয়ংসুক জুং ইনকে রাজি করায় তার সাথে নিয়ে যেতে। জুং ইন তখন রাজি হওয়ার এই খুশিতে সে তাকে জড়িয়ে ধরে, সাথে দুজনে কিস অবধি করে এবং এরপরেই রেল লাইন দিয়ে দুজনে হাঁটতে শুরু করে শিউলের উদ্দেশ্যে। আর এখন আমাদের শিউলে নিয়ে আসা হয়। ইয়ংসুক তাকে আশ্বাস দেয় যে তুমি ভয় পেও না, আমি আসি তো। এবার তারা চলে আসে কলেজে। হাঁটতে হাঁটতে জুং ইন একসময় বলে ওঠে, তুমি যাও, আমি এখানে অপেক্ষা করি। আর ইয়ংসুক তখন বুঝতে পারে
জুংইন হয়তো ক্লান্ত, তাই সে তার নিজের ব্যাগটাও তার কাছে রেখে উপরে চলে আসে। কিন্তু তারা কেউ জানতোই না যে আজকে তাদের সাথে আসলে কি হতে চলেছে। তো এর একটু পরেই ছাত্ররা আন্দোলনে বেরিয়ে পড়ে। গিয়ংশু ইয়ংশুককে দেখে বলে এখানে অবস্থা ভালো নয় এখন, তাই সে যেন বাসায় ফিরে যায়। আর মুহূর্তেই চারদিকে আন্দোলনে ছাত্রদের ভিড় জমে যায়। ইয়ংশুকের তখন শুধু জুংইনের কথাই মনে পড়তেছিল এবং এদিকে জুংইনও তাই। কিন্তু ইয়ংশুক এত ভিড়ের মধ্য দিয়ে ঠিকমতো যেতেই পারতেছিল না জুংইনের কাছে। এদিকে অবস্থা খারাপ দেখে পুলিশ চলে আসে আর গুলি চালাতে শুরু করে। তো ইয়ংশুক যখন জুংইনের কাছে প্রায় চলেই আসছিল, কিন্তু তখনই পুলিশ তাকে মেরে অজ্ঞান করে জুংইনের চোখের সামনেই। এরপরই অনেক ছাত্রকে জেলে নিয়ে আসা হয়, এমনকি ইয়ংশুককেও। এবার ইয়ংশুকের সাথে দেখা করতে আসে তার বাবা এবং জানায় তুই শুধু বলবি যে তুই ওই মেয়েকে চিনিস না, তারপর তোকে কেমনে বের করা যায় সেটা আমি দেখবো, তাই আমি যেটা বললাম সেটাই কর। এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হয় এবং কথায় কথায় তাকে মারতে শুরু করে। এর সাথে ছাত্র আন্দোলনের একজন বড় দোষী হিসেবে ধরে নেয় তাকে, কারণ তার ব্যাগে ওই টাইপের কাগজপত্র ছিল যেগুলো তারা জুংইনের কাছ থেকে পেয়েছে। এমনকি জুংইনকেও তারা দোষী মনে করে। জুংইন তখন ডিরেক্ট ইয়ংশুকের কথা বলে যে সে সবকিছুই জানে, আমি কিছুই জানি না। মানে এই আন্দোলনের কথা তো জুংইনের জানার কথা ছিল না, তাই না? তাই সে ইয়ংশুকের নাম বলে। এদিকে ইয়ংশুক তখন এত সব সহ্য করতে না পেরে কাঁদতে শুরু করে। আর এর একটু পরে তাকে একটি অন্য রুমে নিয়ে আসা হয়, যেখানে আগে থেকেই জুংইনকে ধরে রাখা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। দুজন দুজনকে দেখে খুশি হলেও সেটা ওভাবে প্রকাশ করা হয়ে ওঠে না। ইয়ংশুককে তখন বলা হয় এখন বল তুই এই মেয়েকে চিনিস কিনা। ইয়ংশুক কি বলবে এটা শোনার জন্য জুংইন তাকে দেখতে থাকে। আর এত চাপাচাপির ঠেলায় ইয়ংশুক বলে যে আমি তাকে সেভাবে চিনি না, শহরে কয়েকবার দেখা হয়েছিল এই আর কি। এই কথা শুনে জুংইন অবাক হয়ে যায়, সাথে কাঁদতে শুরু করে এবং একেও মেরে মেরে কথা বের করার চেষ্টা করে। তখন জুংইন জানায় আমিও তাকে চিনি না, শুধু কয়েকবার দেখা হয়েছিল আমাদের। এতে পুলিশরাও বুঝতে পারে দুজনে মিথ্যে বলছে। একটু পর একজন এসে সেই অফিসারকে কিছু একটা বলে, যার কারণে ইয়ংশুককে যখন তারা নিয়ে যাবে তখন সে নিজেকে আর আগলে রাখতে না পেরে ছুটে আসে আর জুংইনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং জানায় জুংইন আমি যেভাবেই হোক তোমার পাশে থাকবো। এরপরে অনেক দিন কেটে যায়, তবে ইয়ংশুক বের হতে পারলেও জুংইনকে জেলে রাখা হয়। ইয়ংশুক তখন তার বাবার কাছে মিনতি করে সে যেন জুংইনকে বের করে, এতে তার বাবা রাজি হয়। তো এর বেশ কিছুদিন পর আমরা দেখি ইয়ংশুক জেলের বাইরে জুংইনের বের হওয়ার জন্য অপেক্ষা করতেছে। আর একটু পর জুংইনও বের হয়, তবে জেলে থাকা অবস্থায় তাকে কিছু একটা বলা হয়েছে আর সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, সে বের হওয়ার পর দেখে ইয়ংশুক নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। দুজনে তখন কাছাকাছি চলে আসে। এই সময় আমরা দেখি ইয়ংশুক কান্না করছে, যেটা কিনা জুংইনও বুঝতে পারে। জুংইন তখন বলে কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আর আমার খুব খিদে লেগেছে। এই বলে যখন সে চলে যেতে শুরু করে তখন ইয়ংশুক তার হাত ধরে আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর বলে আমি আমার বাকি জীবন সবসময় তোমার পাশেই থাকবো আর তোমাকেই ভালোবাসবো। এবার তারা চলে আসে রেল স্টেশনে। জুংইন বলে তোমার এইখানে কিছু আছে কি, আমাকে বোকা বানাচ্ছ না? এতেই তো মজা। ইয়ংশুক আমি তোমাকে আসলে হ্যাঁ বলো কি বলবে। তখনই সে কথা ঘুরিয়ে দিয়ে বলে আমার মাথায় একটু ব্যথা করতেছে। ও নো, আগে বলবে না এটা আমাকে? আসো এখানে বসো, খুব খারাপ লাগতেছে বুঝি। কিন্তু জুংইন কিছু না বলে তার কাঁধে মাথা রেখে কিছু একটা চিন্তা করছে। কিন্তু কি চিন্তা করতেছে সে? এদিকে আবার ট্রেন ছেড়ে দেবে, কিন্তু ইয়ংশুক এখনো টিকিট কাটেনি, তাই সে টিকিট কাটার জন্য যেতে চায়। কিন্তু জুংইন তাকে কোনোভাবেই যেতে দিতে চাইছে না, তাই তার হাত ধরে রাখে সে। পরে বলতেছে যে না কিছু না, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আর এভাবেই মূলত এখানে তাদের হাত ছাড়া হলো। ইয়ংশুক দৌড়ে যায় টিকিট আনতে, সাথে ইশারায় জুংইনকে হাসতে বললে সে হাসে এবং মনে মনে বলে ইয়ংশুক আবার আমাদের কখনো দেখা হলে তখন আমাদের হাত আমরা কখনোই ছেড়ে দেব না। আমি তোমাকে ভালোবাসি ভীষণ রকম, ভালো থেকো তুমি। তো কিছুক্ষণ পর ইয়ংশুক এসে জুংইনকে আর কোথাও খুঁজে পায় না। চারদিক খুঁজে বেড়ায় তাকে, তবে খুঁজে তাকে আর পায় না এবং এই নিয়ে সে ভীষণ রকম কষ্ট পায়। যাই হোক, এখন আমি তোমাদের বলছি জুংইন কেন তাকে ছেড়ে গেল। তো জুংইন যখন জেলে ছিল তখন ইয়ংশুকের বাবা তার সাথে দেখা করে এবং তার জীবন থেকে তাকে দূরে যেতে বলে, নয়তো ইয়ংশুক নাকি বিপদে পড়বে। মানে এরকম কিছু একটা বুঝ দেয় জুংইনকে। সাথে এটাও বলে তুমি এখান থেকে বের হওয়ার পর তুমি তোমার রাস্তায় চলে যাবে, এতে তোমাদের দুজনের জন্যই ভালো। এবং যখন তারা রেল স্টেশনে আসে তখনও কিন্তু জুংইন তাকে সব বলতে চেয়েছিল, কিন্তু সেই সাহস তার হয়নি। এমনকি ইয়ংশুক যখন টিকিট আনতে যায় তখনও সে তার হাত আগলে রেখেছিল, মানে কোনোভাবেই সে তাকে হারাতে চাইছিল না। কিন্তু তার আসলে কিছুই করার ছিল না, আর তাই মূলত সে ইয়ংশুকের জীবন থেকে একেবারেই চলে যায়। এবং তোমাদের মনে আছে হয়তো ইয়ংশুক যখন টিকিট আনতে যায় তখন জুংইন মনে মনে বলেছিল যে তাদের আবার দেখা হলে তার হাত আর কখনোই ছেড়ে দেবে না। তো তাদের আসলে আবার দেখা হবে কিনা সেটা আমরা সিনেমার একদম শেষে গিয়ে জানতে পারবো। যাই হোক, এবার আমাদের বর্তমান সময়ে নিয়ে আসা হয় আর আমরা দেখি ইয়ংশুকের যেহেতু বয়স বেড়ে গেছে তাই সে ভীষণ রকম অসুস্থ হয়ে পড়ে। এর কিছুদিন পর সে সুস্থ হয়ে ওঠে এবং
সুজিনও তার বসকে নিয়ে চলে আসে এক জায়গায় যেখানে কিনা জুংইন থাকে। তবে সেখানের এই মহিলা জানায় যখন সে এখানে আসলো তখন সে খুব খুশি ছিল, আর একদিন সে আমাদের ছেড়ে একেবারেই চলে গেল। তার ছাই আমরা সমুদ্রে ফেলে দেই এবং তার সব জিনিসপত্র আমাদের কাছেই থেকে যায়। এমনকি সে একটা গাছও রোপণ করেছে, সেই গাছে সে প্রায় পানি দিত আর খুব যত্নও নিত, এবং সে বলেছে এই গাছের পাতার ঘ্রাণ একদিন তার প্রিয় মানুষের কাছে পৌঁছবে। এর সাথে সে বুঝতে পারবে আমি ভালো আছি ওপারে, আর এটাই হলো আমাদের পাসওয়ার্ড। এইসব চিন্তা করতে করতে ইয়ংসুক এবার কেঁদে ফেলে। সব জিনিসের মধ্যে সে তার দেয়া পাথরটাও দেখতে পায়, যে পাথরটি সে জুংইনকে দিয়েছিল। তো এখন আমাদের তার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় আর আমরা দেখি ইয়ংসুক বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসে সেই পাথর খুঁজতে, যেগুলো কিনা বৃষ্টির সময় কাঁদে। মানে জুংইন এটা বলেছিল তাকে, হয়তো তোমাদের মনে আছে এটা। তো ইয়ংসুক দেখে যে হ্যাঁ আসলেই তো এরকম পাথর আছে, এবং সেখানে সে ওই পাথরটি রেখে দেয় আর কাঁদতে শুরু করে। এদিকে দূর থেকে জুংইন আবার তাকে দেখতে থাকে, এবং ইয়ংসুক যাওয়ার পর সে গিয়ে ওই পাথরটি আবার নেয় এবং তার কাছেই রেখে দেয়। আর সে মারা যাবার পরেও তার জিনিসপত্রের সাথে এটাও থেকে যায়। তো এইসব কিছু মিলে ইয়ংসুক প্রচুর ভেঙে পড়ে এবং তাকে অনেক মিস করতে থাকে। আর এখন তাকে মিস করেই বা কি হবে, জুংইন তো আর কখনোই ফিরে আসবে না তার কাছে। এবং জুংইন সিটির মাধ্যমে এটাও জানিয়ে দেয় যে তাই চলো আর না কেঁদে আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো মনের এক কোণে আগলে রাখি। ভালো থেকো, ইতি তোমার জুংইন। এবং এভাবেই শেষ হয় তাদের ভালোবাসার সাথে শেষ হয় এই সিনেমা। যাই হোক, সিনেমাটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে জানাতে ভুলবে না কিন্তু। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।